আসসালামু আলাইকুম। এসএসসি 2023 মডেল টেস্ট মাস্টার ক্লাস কেমিস্ট্রি চ্যাপ্টার 11 লেকচার 2 তে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো প্রথমে হচ্ছে ভাইয়া ছোট্ট পরিচয়টা দিয়ে দেই। আমার নাম হচ্ছে সামির, আমি এখন বর্তমানে বুয়েটে আছি, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। ভাইয়ার কলেজ ছিল হচ্ছে নটরডেম কলেজ, আমি হচ্ছে 18 ব্যাচ। এই হচ্ছে ভাইয়ার ছোট পরিচয়। তো আমরা এই জীবাশ্ম যে চ্যাপ্টারটা, আমাদের খনিজ সম্পদ জীবাশ্ম যে চ্যাপ্টারটা, এটা কিন্তু ভাইয়া বোর্ডের জন্য খুবই ইম্পর্টেন্ট, তাই না? প্লাস এটা হচ্ছে আমাদের অ্যাডমিশন এক্সাম গুলোর জন্য কিন্তু সুপার ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এটা হইতে পারে কলেজ অ্যাডমিশন, এটা তোমরা যখন ভবিষ্যতে ভার্সিটি অ্যাডমিশন দিবে তখনও কিন্তু এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এই চ্যাপ্টারটার গুরুত্বপূর্ণ কিছু টপিক হচ্ছে এখন আলোচনা করব। তার আগে আমরা দেখে নেই যে বিগত বছরগুলোতে এই চ্যাপ্টারটা থেকে কি পরিমাণ কোশ্চেন এসেছে। তো আমরা দেখতে পারতেছি যে ভাই মানে একদম এমন কোনো বছর নেই বা এমন কোনো বোর্ড নাই যারা এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসলে দেয়নি, তাই না? এবং রিসেন্ট বছরগুলোতে আমরা দেখছি, যেমন গত বছর ঢাকা বোর্ডে দেখছি 3টা জ্ঞানমূলক, 2টা অনুধাবন, 2টা প্রয়োগ, 2টা উচ্চতর দক্ষতা। তার মানে আমরা এখান থেকে শিওর বলতে পারি যে এক সেট সিকিউ তো আমাদের মাস্ট আসবেই আসবে, এবং এমনও হতে পারে যে আরেক সেট সিকিউ এটা হচ্ছে আমাদের অপশনাল। মানে এইভাবে আমরা ধরতে পারি যে মাস্ট এক সেট তো আসতেছে, আরেক সেটও আসার সম্ভাবনা অনেক বেশি। সো এই চ্যাপ্টারটা কিন্তু ভাই স্কিপ করার কোনো চান্স কিন্তু আমরা পাচ্ছি না, ঠিক আছে? আমাদেরকে পড়তেই হবে এই চ্যাপ্টারটা। তাহলে চলো আমরা প্রথমেই হচ্ছে 2টা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা দিয়ে হচ্ছে আমাদের মূলত এই যে হাইড্রোকার্বন বা জৈব যৌগ এদেরকে নিয়ে আমরা আলোচনা করি। তার মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে সমগোত্রীয় শ্রেণী, বা একদম সিম্পল কথায় বলবো এটা হচ্ছে ক্লাস। কিরকম ক্লাস আমি যদি বলি, আমরা যারা ক্লাস 10-এ পড়ি, হ্যাঁ, তারা চিন্তা করো তো ভাইয়া, তুমি তোমার আশেপাশে যত বন্ধুরা আছে সবাই কি একই ক্লাসে পড়ি? সবার বইও কি সেম? সবার পরীক্ষার কোশ্চেনও কি হবে? সেম হবে। কিন্তু সবার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে দেখা যাবে কেউ কারোরটার থেকে একটু উঁচু, কেউ কারোর থেকে একটু নুচু, কেউ একটু মোটা, কেউ একটু চিকন, তাই না? এরকম পার্থক্য দেখা যাবে। তো সমগোত্রীয় শ্রেণী হচ্ছে ব্যাপারটা ওই রকম আর কি ভাইয়া, যে একটা পুরা ক্লাসের সবাইকে নিয়ে আলোচনা করে। তাদের তোমার বয়স আলাদা হইতে পারে, তাদের ভর আলাদা হইতে পারে, এইরকম যে ব্যাপার স্যাপার, সেটাই হচ্ছে আমাদের এই সমগোত্রীয় শ্রেণীর আলোচ্য বিষয়। এখন কথা হচ্ছে ভাই, সমগোত্রীয় শ্রেণী কাকে বলে সেই সংজ্ঞাটা যদি আমরা একটু ধীরে ধীরে বোঝার চেষ্টা করি। প্রথমেই বলা হচ্ছে যে একই প্রকার মৌল সমন্বয়ে গঠিত। যেমন আমি যদি অ্যালকেনের কথা বলি এবং কতগুলো যদি অ্যালকেনের নামও লিখি, যে CH4, তারপর হচ্ছে C2H6, তারপর হচ্ছে C3H8, ভালো করে খেয়াল করবে হ্যাঁ? এই যে দেখো সবাই কি দিয়ে তৈরি? সবাই হচ্ছে কার্বন আর হচ্ছে হাইড্রোজেন দ্বারা তৈরি। এই জন্য বলছে একই মৌল সমন্বয়ে গঠিত সমধর্মী জৈব যৌগ। সমধর্মী মানে কি? CH4 যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, কার্বন ডাই অক্সাইড আর পানি তৈরি করতেছে। C2H6ও যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে, কার্বন ডাই অক্সাইড আর পানি তৈরি করছে। তার মানে তাদের ধর্মের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? একটা মিল দেখতে পাচ্ছি। তাদের ক্রমবর্ধমান আণবিক ভর, অর্থাৎ তাদের অনুস্থিত কার্বন সংখ্যার ক্রম বৃদ্ধি অনুসারে পরপর সাজিয়ে যে সারণী পাওয়া যায়, তা দুইটি যৌগের একটি মিথিলিন মূলকের পার্থক্য থাকে। ভাই কিছুই বুঝিনি, তাই তো? এখান থেকে কি বলছে আমরা আসলে কিছুই বুঝতে পারি নাই, খুবই জটিল ভাষায় জিনিসটা লেখা আছে। একটু মনোযোগ দিয়ে খেয়াল করি। CH4, C2H6, C3H8। তাহলে দেখো ভাই, CH4 থেকে যখন আমি C2H6 এ যাচ্ছি, আমার আসলে কি কি বৃদ্ধি পাচ্ছে একটু যদি খেয়াল করি। বৃদ্ধি পাচ্ছে হচ্ছে এখানে কার্বন কয়টা? 2টা। এখানে কার্বন কয়টা? একটা। তাহলে আমরা বলতে পারি কার্বন 2 মাইনাস 1 সমান সমান 1, একটা কার্বন বৃদ্ধি পাইছে। হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন কয়টা? 6টা। এখানে হাইড্রোজেন কয়টা? 4টা। তাহলে 6 মাইনাস 4, কয়টা হাইড্রোজেন বৃদ্ধি পাইছে? 2টা। তাহলে আমরা বলতে পারি যে আমাদের এই যে পাশাপাশি দুইজনের যে পার্থক্য, সেটা হচ্ছে CH2। এই জিনিসটাই হচ্ছে এই লাইনটাতে বলার চেষ্টা করতেছে, যে তুমি যদি মিথেন, ইথেন, প্রোপেন সবাইকে এদের ভর অনুযায়ী তুমি যদি সাজাও, তাহলে যেটা দেখা যাবে
যে পাশাপাশি দুইটা যৌগের মধ্যে একটা মিথিলিন মূলকের পার্থক্য। মিথিলিন মূলক কি? CH2, এইটার একটা পার্থক্য তুমি দেখতে পাবে। এবং এই যে যৌগগুলা, এদের অবশ্যই কি থাকবে? একটা সাধারণ সংকেত থাকবে। যেমন অ্যালকেনের ক্ষেত্রে আমরা বলতে পারি সকল অ্যালকেনের সংকেত হচ্ছে CnH2n+2। তাহলে আমরা কয়টা বৈশিষ্ট্য পাইলাম ভাই? প্রথমে একটা বৈশিষ্ট্য পাইলাম একই প্রকার মৌল সমন্বয়, তারপর আমরা পাইলাম সমধর্মী জৈব যৌগ, তারপরে 3 নম্বরে পাইলাম কি? যে দুটো পাশাপাশি যৌগের পার্থক্য কত হবে? একটা CH2। এবং 4 নম্বরে আমরা পাচ্ছি যে একটা সংকেত থাকবে, সেটা কি? সাধারণ সংকেত। তাহলে ওই সারিটাকে আমরা বলবো সমগোত্রীয় শ্রেণী। যেমন যে CH4, C2H6, C3H8, তারপর হচ্ছে C4H10, এদেরকে সারিটা যদি আমরা বানাই তাহলে আমরা পাই হচ্ছে অ্যালকেন সমগোত্রীয় শ্রেণী। কিসের সারি পাচ্ছি? অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর সারিটা আমরা পাচ্ছি। এইবার যদি আমরা এই সমগোত্রীয় শ্রেণী হচ্ছে ভাই ক্লাস, আর সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্যটা হচ্ছে তাদের কার্যকরীমূলক। মানে তুমি সমগোত্রীয় শ্রেণীকে চিনবে কিভাবে? তুমি যে ক্লাস 10-এ পড়ো, এটা আমি চিনবো কিভাবে? তোমার আইডি কার্ড দেখে, তোমার বই খাতা দেখে। এই চেনার উপায়টাই হচ্ছে আমাদের আসলে ভাই কি বলতো, কার্যকরীমূলক। চেনার উপায়টাই কি? কার্যকরীমূলক। যেমন আমাদের বলা হচ্ছে কোন একটা জৈব যৌগের অনুস্থ, অনুস্থ মানে হচ্ছে অণুর ভিতরে, অণুর ভিতর, অণুর ভিতর যে পরমাণু বা মূলক এর রাসায়নিক ধর্ম, বিক্রিয়ার প্রকৃতি নির্ধারণ করে, তাকে ওই যৌগের কার্যকরী বা ক্রিয়াদর্শী মূলক বলা হয়। আমি যদি একটু বলি ভাই, CH3, CH2, CH2OH। আবার যদি বলি CH3, CH2OH, আবার যদি বলি CH3OH। এই যে ভাইয়া দেখো, আমি এখানে যাদেরকে লিখছি তাদের নাম হচ্ছে অ্যালকোহল। এই অ্যালকোহলের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই, এই OH যারা যারা আছে ভাই, এই OH হচ্ছে আমার কি? অনুস্থ বা অণুর ভিতরে যে পরমাণু বা মূলক। এই যে OH হচ্ছে কি? একটা মূলক, তাই তো? OH কি? একটা মূলক। এই OH কি করছে? পুরা রাসায়নিক ধর্ম আর বিক্রিয়ার প্রকৃতি আমাদের কি করে দিচ্ছে? নির্ধারণ করে দিচ্ছে। কার? আমার এই যৌগটা কিরকম বিক্রিয়া করবে সেইটা, এই যৌগটা কিরকম বিক্রিয়া করবে সেইটা, এই যৌগটা কিরকম বিক্রিয়া করবে সেইটা। তাহলে এই ওএইচটাকে আমরা কি বলবো? কার্যকারী মূলক। এটা হইতে পারে হচ্ছে তোমার, এমন হইতে পারে যে ধরো অ্যালকিনের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পারি সেটা কি? দ্বিবন্ধন। এই দ্বিবন্ধনটাই দেখা যায় অনেক সময় কি আমার এই অণুর ভিতরে পরমাণুর হিসেবে কাজ করে আর কি। ঠিক আছে, মানে সবসময় ডিরেক্ট যে পরমাণু হবে ব্যাপারটা এমন না। ত্রিবন্ধন, সেও কি করবে? রাসায়নিক বিক্রিয়ার গতি প্রকৃতি নির্ধারণ করবে। আবার চাইলে তোমার COOH ও করতে পারে, CHO ও করতে পারে। এইভাবে আমাদের এমনকি এমনও হয়েছে যে CH3, CH2Cl, এই ক্লোরিনই দেখা গেছে পুরা ধর্মটা কি করছে? নির্ধারণ করছে। তার মানে যে পরমাণু বা মূলকটা আমার পুরা রাসায়নিক ধর্ম টোটালটাকে কি করবে? কন্ট্রোল করবে, তাকে আমরা বলতেছি হচ্ছে কার্যকরী বা ক্রিয়াদর্শী মূলক। এবং এই কার্যকরী মূলকের উপস্থিতির জন্যই কোন সমগোত্রীয় শ্রেণীর সদস্য রাসায়নিক ধর্ম বিক্রিয়াগুলোর মধ্যে সাদৃশ্য লেখা যায়। এই কথাটা মানে কি? এই OH থাকার কারণে এই যে অ্যালকোহলটা আর এই যে পাশের যে অ্যালকোহল, দুইজনের মধ্যে একটা মিল আছে, এমনকি ওর সঙ্গেও কি আমরা একটা মিল হচ্ছে দেখতে পাচ্ছি। এইটাই হচ্ছে আমাদের কি? কার্যকরী বা ক্রিয়াদর্শী মূলক। এখন আমরা দেখি সমগোত্রীয় শ্রেণী তো ভাইয়া অনেক আলোচনা করলাম, তাই না? এখন এই সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্যগুলো যদি আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথম কথা, দুইটা সমগোত্রীয় শ্রেণী CH4, C2H, অবশ্যই অবশ্যই তুমি দেখবে এদের গাঠনিক সংকেতগুলো, ঠিক আছে, এদের যদি আমরা গাঠনিক সংকেতগুলো একটু আঁকি, তাহলে গাঠনিক সংকেতে আমরা কি দেখতে পাচ্ছি? একটা মিল কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। গাঠনিক সংকেতে কিন্তু একটা বড় রকমের মিল আমরা লক্ষ্য করতে পারছি। এইবার এদের আণবিক সংকেত আমরা বলতে পারি এদের কিন্তু একটা সাধারণ আণবিক সংকেত আছে, তাই না? যেমন অ্যালকেনের ক্ষেত্রে আমরা কি বলতে পারি?
CnH2n+2, এটা হচ্ছে একটা আণবিক সংকেত, সাধারণ থাকবে। এরপরে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে কার্যকরী মূলক। এই যে যখন আমি অ্যালকেনের কথা বললাম, সবার মাথার মধ্যে আসছে অ্যালকেন মানে কার্বন কার্বন একক বন্ধন। তারপরে এই একক বন্ধন গুলোই কার্বন হাইড্রোজেনের সাথেও যে একক বন্ধন গুলো, এই একক বন্ধন গুলোই হচ্ছে কি হিসেবে কাজ করছে, আমার এখানে কার্যকারী মূলক হিসেবে কাজ করছে। সাধারণ সংকেতের কথাটা তো একটু আগেই বললাম, যে আমাদের এই যে আণবিক সংকেত CH4 C2H6, এদের মধ্যে কত পার্থক্য দেখা যাচ্ছে। পার্থক্য দেখা যাচ্ছে একটা কার্বন আর দুইটা হাইড্রোজেন, একটা কার্বন দুইটা হাইড্রোজেন। এবং এই কারণেই কিন্তু সাধারণ সংকেত কি করছে, একটা প্যাটার্ন ফলো করছে, তাই না? সাধারণ সংকেত একটা প্যাটার্ন ফলো করছে। এরপর আসে আণবিক ভর। ভাইয়া CH4 ওর ভর কত? ওর ভর হচ্ছে 12+4 = 16। আর C2H6 ওর ভর হচ্ছে 12×2+6, 12×2 = 24 আর 6 = 30। 30-এর থেকে যদি তুমি 16 মাইনাস করো তুমি পাচ্ছ 14। এই 14টা কিসের ভর জানো? এই CH2 এর ভর হচ্ছে 14। দুইজনের মধ্যে পার্থক্য কি? একটা কার্বনের, তাহলে কার্বনের ভর কত? 12। আর দুইটা হাইড্রোজেনের ভর কত? 2। এই 12 আর 2 14 কে আমরা পাচ্ছি। তাহলে আমরা কি কি দেখলাম? প্রথমে দেখলাম যে এদের গাঠনিক সংকেতগুলো একই রকমের হবে, ঠিক আছে। এরপরে দেখলাম আণবিক সংকেত, যেখানে কিসের পার্থক্য থাকবে? একটা CH2 এর পার্থক্য থাকবে। 3 নম্বরে দেখলাম কার্যকারী মূলক, যেখানে থাকবে হচ্ছে কি, যাদেরকে দিয়ে আমরা বুঝবো যে এ আসলে কি ধরনের বিক্রিয়া করবে, তাই না? কি ধরনের বিক্রিয়া করবে। এরপরে থাকবে হচ্ছে সাধারণ সংকেত, যেটা দিয়ে আমি ওই কার্যকরী মূলকের সবাইকে চিন্তা করতে পারবো। এরপরে থাকবে আণবিক ভর। দুইটা সদস্যের মধ্যে অলওয়েজ পার্থক্য থাকবে কিসের? একটা 14। কেন? CH2 এর পার্থক্য আছে তাই। এরপরে রাসায়নিক ধর্ম। মিথেন যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড আর জলীয় বাষ্প করে, ইথেনও আমার সেম বিক্রিয়া দিবে, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড আর জলীয় বাষ্প তৈরি করবে। প্রস্তুতকরণ পদ্ধতি, তুমি ইথেনকে যেভাবে প্রস্তুত করতে পারবে, মিথেনকেও সেম ভাবে প্রস্তুত করতে পারবে, বিউটেনকে সেম ভাবে প্রস্তুত করতে পারবে। যেমন আমি একটু যদি উদাহরণ দিই, CH2 দ্বিবন্ধন CH2, এই ইথিনের সঙ্গে যদি আমি হাইড্রোজেনকে যোগ করি, আমি পাবো হচ্ছে ইথেন। আমি কি পাবো ভাই? ইথেন পেয়ে যাচ্ছি। তাহলে এইটা হচ্ছে কি একটা প্রস্তুতকরণ পদ্ধতি। এখন CH3 CH দ্বিবন্ধন CH2, ওর সঙ্গে যখন আমরা হাইড্রোজেন যোগ করব, সেম বিক্রিয়ায় কিন্তু আমরা কাকে তৈরি করছি ভাই? আমরা তৈরি করছি প্রোপেনকে। তুমি এখন বলতে পারো যে ভাই মিথেন কই? মিথেনকে তো এই পদ্ধতিতে বানানো সম্ভব না, তাই না? এই পদ্ধতিতে কি মিথেনকে বানানো সম্ভব না, বা এটা একটা এক্সেপশন, ব্যতিক্রম। কিন্তু বাকি সবাইকে কিন্তু একই পদ্ধতিতে প্রস্তুত করা সম্ভব। এইবার চলো আমরা আসি যে বিভিন্ন আমাদের বইয়ের যে কয়টা সমগোত্রীয় শ্রেণী আছে সব কয়টার একটা উদাহরণ দেখি। যেমন হেপটেন, এর সংকেত হচ্ছে CH3 CH2 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 CH2, 1 2 3 4 5 6 7। তাহলে আমরা বলতে পারি এ হচ্ছে কি C7H16, এ হচ্ছে কি একটা অ্যালকেন, তাই না? এ হচ্ছে কি বলতো ভাই? একটা অ্যালকেন। এরপর আমাদের আছে হচ্ছে কি বিউটিন। বিউটিনের সংকেত কি? CH3 CH2 CH দ্বিবন্ধন CH2, এর সংকেত হচ্ছে C4H8। এটা হচ্ছে কি একটা অ্যালকিন, তাই না? এই কোন সমগোত্রীয় শ্রেণী? একটা অ্যালকিন সমগোত্রীয় শ্রেণী। এরপরে ইথাইন, নামের শেষে একটা আইন আছে, আইন মানে ও হচ্ছে অ্যালকাইন। তাহলে CH ত্রিবন্ধন CH C2H2, ও হচ্ছে একটা অ্যালকাইন সমগোত্রীয় শ্রেণী। এরপর আছে প্রোপানল। প্রোপানলের সংকেত কি? CH3 CH2 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 CH2, লাস্টে কি আছে? একটা OH আছে। এই যে 1 2 3 4 5, 5টা কার্বন আছে, এই জন্য নাম কি? প্রোপানল, তাই তো? নাকি কি বলো? তোমরাই বলো, ঠিক আছে কি ভাই? প্রোপানল তো
প্রোপানলে তো আপনি জানেন প্রোপানলে তো 3টা কার্বন থাকে এক্স্যাক্টলি। প্রোপানলে কার্বন কয়টা থাকে? 3টা কার্বন থাকে। আপনি লিখছেন কি? আপনি লিখছেন তো পেন্টানল। 5টা কার্বনকে আমরা কি বলি? পেন্টানল বলি। তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে ভাই এই ভদ্রলোকগুলোকে মুছে দিতে হবে, তাই না? এই ভদ্রলোকগুলোকে মুছে দিতে হবে। আর যেটা করতে হবে এই হাইড্রোজেনটাকে এক বাড়াই দিতে হবে। তাহলেই আর এটা পেন্টানল থাকছে না, এটা হয়ে যাচ্ছে কি? প্রোপানল। তার মানে এখানে কি, এটা হচ্ছে একটা অ্যালকোহল সমগোত্রীয় শ্রেণী, যার জন্য ওইচ হচ্ছে কি কার্যকারী মূলক। এরপর আছে হচ্ছে বিউটানল। বিউটানল কি? 1 2 3 CHO সহ। CHO সহ হচ্ছে 4টা কার্বন। CHO সহ কি আমাদের 4টা কার্বন। এই CHO থাকার কারণে এটা হচ্ছে কি একটা অ্যালডিহাইড, তাই না? CH থাকার কারণে এটা কি বলতো একটা অ্যালডিহাইড সমগোত্রীয় শ্রেণী। এরপরে লাস্টে আছে কি পেন্টানোয়িক অ্যাসিড। এই পেন্টানোয়িক অ্যাসিডের ক্ষেত্রেও ভাইয়া আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা এই কার্বনটাকে কিন্তু 1 নাম্বার কার্বন দিতে হবে। এইটা 2, এইটা 3, এইটা 4, এটা কি 5। এই 5টা কার্বন নিয়ে যে অ্যাসিড তাকে আমরা বলতেছি পেন্টানোয়িক অ্যাসিড। আগেরটাতে যেমন CHO-টা কি ছিল? কার্যকরী মূলক, সবকিছু নিয়ন্ত্রণ করত। এখানে COOH-টা হচ্ছে কার্যকরী মূলক, যে সবাইকে কি করবে? নিয়ন্ত্রণ করবে। এই হচ্ছে আমাদের অ্যালকেনের জন্য। তাহলে কি দাঁড়াচ্ছে? একক বন্ধনটাই হচ্ছে এই জায়গায় আমাদের কার্যকরীমূলক। বিউটিনের ক্ষেত্রে, অ্যালকিনের ক্ষেত্রে দ্বিবন্ধনটাই কার্যকরীমূলক। ইথাইন অ্যালকাইনের ক্ষেত্রে ত্রিবন্ধনটাই কার্যকরীমূলক। প্রোপানল অ্যালকোহলের ক্ষেত্রে ওএইচটাই কার্যকরীমূলক। বিউটানল CHO-টাই কার্যকরীমূলক। পেন্টানোয়িক অ্যাসিড COOH-টাই আমাদের কার্যকরী মূলক। এখন যদি আমরা একটু যাই যে ভাই অ্যালকেন আর অ্যালকাইল দুইটার পার্থক্য কি? অ্যালকেন হচ্ছে ভাইয়া একটা যৌগ। অ্যালকেন কি ভাইয়া? একটা যৌগ। আর অ্যালকেনের থেকে যখন একটা হাইড্রোজেনকে বাদ দিয়ে দিচ্ছি তখন আমরা যে মূলকটা পাচ্ছি এই মূলকটার নাম হচ্ছে অ্যালকাইল মূলক। কি মূলক ভাই? এই মূলকটার নাম হচ্ছে অ্যালকাইল মূলক। ভাইয়া বুঝিনি। কার্বন হাইড্রোজেন 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 হাইড্রোজেন, এই যে এই ভদ্রলোক থেকে যখন আমরা কি করছি একটা হাইড্রোজেনকে বের করে নিয়ে আসছি, এই হাইড্রোজেনটাকে আমরা কি করছি? বের করে নিয়ে আসছি। তাহলে এখন এই যে হাইড্রোজেন বিহীন যে তুমি কার্বনটা পাচ্ছ, কয়টা হাইড্রোজেন বিহীন? একটা হাইড্রোজেন বিহীন যে কার্বনটা তুমি পাচ্ছ, এই যে টোটাল জিনিসটাকে আমরা বলছি অ্যালকাইল মূলক। ভাইয়া আপনি এটাকে যৌগ না বলে মূলক কেন বলছেন? কারণ ভাইয়া ওর একটা হাত ফাঁকা আছে। সো হাত ফাঁকা থাকার কারণে ও কিন্তু কোনো যৌগ হইতে পারতিছে না। ও যেটা করবে, আশেপাশে যদি কেউ থাকে সাপোজ আমি বললাম আশেপাশে একটা ক্লোরিন ঘুরে বেড়াচ্ছে, এই ক্লোরিনের সাথে কিন্তু ও যুক্ত হয়ে কি করবে? যুক্ত হয়ে একটা যৌগ তৈরি করবে। যুক্ত হয়ে কি করবে? একটা যৌগ তৈরি করবে। দ্যাটস ওকে আমরা যৌগ না বলে ওকে বলছি হচ্ছে কি একটা মূলক। ওকে কি বলছি? একটা মূলক বলছি। তাহলে অ্যালকেন একটা যৌগ, আর অ্যালকেনের থেকে একটা হাইড্রোজেন বাদ দিলে আমরা যেটা পাই সেটা হচ্ছে কি অ্যালকাইল মূলক। CnH2n+2, এটা হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত। তাহলে অ্যালকাইলের সাধারণ সংকেত কি হবে? অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত হবে হচ্ছে CnH2n+1, যেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি। তুমি চাইলে যেটা করতে পারো সেটা হচ্ছে RCl। এই কথাটার মানে কি? CH3 CH2 CH2 Cl বলে দিতে পারো। যেখানে আর সমান সমান কি? আর সমান সমান হচ্ছে কার্বন 3টা হাইড্রোজেন আছে 7টা, কার্বন 3টা হাইড্রোজেন হচ্ছে 7টা। এই জিনিসটাকে তুমি সংক্ষেপে এইভাবে লিখতে পারো। তাহলে আমরা কি দাঁড়াচ্ছে সামারিটা, যে যে কোনো একটা অ্যালকেন তার থেকে যদি আমরা একটা হাইড্রোজেনকে বাদ দিয়ে দিই তাহলে আমরা যে যৌগটা পাচ্ছি সেটাই হচ্ছে কি একটা অ্যালকাইল মূলক। এবং নামটা কি হয়? আগে নামটা ছিল মিথেন। আগে নামটা কি ছিল? মিথেন। এখন আমরা যেটা করতেছি মিথেন থেকে এই এন কথাটাকে মাইনাস করতেছি।
এবং একটা ওয়াই এল ইল কথাটা যোগ করতেছি, দ্যাটস ওয়াই এর নাম হচ্ছে কি মিথাইল। মিথাইল এর নাম কি হচ্ছে মিথাইল। আর এই আর এর নাম হচ্ছে কি অ্যালকাইল। আর এর নাম কি হচ্ছে অ্যালকাইল। তার মানে এ এন টা বাদ দিচ্ছি, একটা ওয়াই এল যোগ করছি, তাহলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি মিথাইল। যেমন আমি যদি বলি ইথেন, ইথেনের থেকে এ এন টা বাদ দিলাম আর একটা ওয়াই এল যোগ করলাম, তাহলে কি আসলো ইথাইল। ইথাইল নামটা হচ্ছে আমাদের চলে আসলো। তেমনি একইভাবে প্রোপাইল, বিউটাইল, পেন্টাইল, এইভাবে জিনিসটা চলতে থাকে। তাহলে এই যে একটা সুন্দর জিনিস প্রশ্ন এসেছে, C3H7 মূলকের নামকরণ ব্যাখ্যা করো। তুমি বলবে C3H8 ওর নাম ছিল প্রোপেন। ওর নাম কি ছিল প্রোপেন ছিল। C3H8 এর থেকে যখন আমরা একটা হাইড্রোজেন বাদ দিচ্ছি আমরা পাচ্ছি C3H7, এবং এই ক্ষেত্রে কার্বনের একটা হাত কি আছে ফাঁকা আছে। তাহলে ওর নাম যেহেতু প্রোপেন ছিল, আমাদের এখন একটা হাইড্রোজেনকে বাদ দেওয়ার কারণে নামের শেষে এ এন ই কথাটা বাদ যাবে, একটা ওয়াই এল কথা যুক্ত হবে। তাহলে জিনিসটার নাম কি হবে প্রোপাইল। নামটা কি হবে প্রোপাইল। নামটা কি আসবে প্রোপাইল, তাই তো? তাহলে এই যে প্রোপাইল তৈরি হইলো, ও আসলে হইলো কি একটা অ্যালকাইল মূলক, তাই না? ও কি হয়ে গেল ভাই বলো তো, একটা অ্যালকাইল মূলক হয়ে গেল। তাহলে আমরা যেটা বলছি যে আমাদের C3H ছিল একটা অ্যালকেন। অ্যালকেন থেকে যখন আমরা একটা হাইড্রোজেনকে বাদ দিচ্ছি আমরা যে মূলকটা পাচ্ছি, এই মূলকটাই মূলত আমাদের কি সেই অ্যালকাইল মূলক। আর অ্যালকাইল মূলকের নামকরণটা কিভাবে হয়, অ্যালকেনের থেকে আমাদের এ এন ইটাকে বাদ দিতে হয় আর একটা ওয়াই এল যোগ করতে হয়, তাহলে নামটা আসে হচ্ছে অ্যালকাইল। অ্যালকাইল। তাহলে যে জিনিসটা দেওয়া আছে C3H7 এর নাম কি, এর নাম হচ্ছে প্রোপাইল। এর নাম কি মূলক বলো তো ভাই, প্রোপাইল মূলক। এর নাম হচ্ছে প্রোপাইল মূলক। এইবার যদি আসি, খুব সুন্দর একটা জিনিস যে ভাই নামকরণ হতে সংকেত লেখো। ভালো করে শিখি ভাই, এই জিনিসটা কিন্তু খুব মজা, খুব ইম্পর্টেন্ট। দেখো প্রথমে আমরা কি করবো জানো, একটা নাম দেওয়া আছে, নাম থেকে সংকেত লিখবো। তাহলে লাস্টে কি আছে ভাই বলো তো, পেন্টেন। তার মানে কার্বন আছে 5টা। কার্বন কয়টা ভাই, 5টা কার্বন। কার্বন হচ্ছে 5টা, ঠিক আছে? 1 2 3 4 5, এই হচ্ছে 5টা কার্বন। এরপরে দেখো কি আছে, এইবার তুমি চিন্তা করে দেখো, আছে হচ্ছে 3 মিথাইল। তাহলে তুমি কি করবে জানো, তুমি যে কোনো এক পাশ থেকে নাম্বার দিবা। এটা হইতে পারে বাম পাশ থেকে, হইতে পারে ডান পাশ থেকে, ইচ্ছা মতো যে কোনো এক পাশ থেকে কার্বন গুলোকে নাম্বার দিবা। তাহলে আমি দিচ্ছি 3 মিথাইল। তাহলে 3 নম্বরে যে একটা CH3 আসলো, কেন? CH3 নাম কি মিথাইল, তাই তো? CH3 নাম কি একটা মিথাইল। তারপরে দেখো কি লিখছে, 2 2 ডাইব্রোমো। ডাইব্রোমো মানে কি দুইটা ব্রোমিন, তাই না? ডাইব্রোমো মানে হচ্ছে দুইটা ব্রোমিন। কোন কার্বনে ভাই, 2 2 মানে হচ্ছে দুইটা কার্বনে, 2 নাম্বার যে কার্বন, এই 2 নাম্বার কার্বনে দুইটা ব্রোমিন, এই জন্য নাম হচ্ছে 2 2। 2 নাম্বার কার্বনে কি ভাই বলতো, দুইটা করে ব্রোমিন। এবং আর তো কিছু এখানে বলা নাই, তাই না? 3 মিথাইল আমরা লিখে ফেলেছি, 2 2 ডাইব্রোমো এটাও লিখে ফেলেছি। বাকি হাত কি করবো, হাইড্রোজেন দ্বারা ফিল আপ করবো। বাকি হাত কি দিয়ে ফিল আপ করবো ভাই, হাইড্রোজেন দ্বারা ফিল আপ করে দিব। তাহলে আমাদের যে যৌগটা হচ্ছে, এই যৌগটার নামই হচ্ছে 2 2 ডাইব্রোমো 3 মিথাইল পেন্টেন। তাহলে চলো না বুঝলে আরেকটা করে ফেলি, এইটা আরো ভেঙে ভেঙে বুঝাচ্ছি। প্রথমে আছে কি হেপটেন। হেপটেন মানে কি, 1 2 3 4 5 6 7। 1 2 3 4 5 6 7, 7টা কার্বনকে আমরা কি করলাম, নাম্বার দিলাম। এইবার দেখো ভাইয়া, টেট্রাক্লোরো। টেট্রাক্লোরো মানে হচ্ছে 4টা ক্লোরিন, তাই না? 4টা ক্লোরিনকে আমরা টেট্রাক্লোরো বলি।
কথা হচ্ছে এই যে 1 2 3 4 এই যে 4টা ক্লোরিন যে আপনি লিখলেন এগুলোকে কোথায় বসাবেন, এই জন্য কিন্তু দেখো দেওয়া আছে 1 2 3 4, মানে 1 নাম্বার কার্বনে একটা ক্লোরিন, 2 নাম্বার কার্বনে একটা ক্লোরিন, 3 নাম্বার কার্বনে একটা ক্লোরিন, 4 নাম্বার কার্বনে কি আরো একটা ক্লোরিন, এই জন্য দেখো নামটা হচ্ছে 1 2 3 4। দেন আমরা কি করব, দেন আমরা যেটা করব সেটা হচ্ছে বাকি হাতগুলো হাইড্রোজেন দ্বারা ফিল আপ করে দিব। বাকি হাতগুলো কি করব, হাইড্রোজেন দ্বারা ফিল আপ করে দিচ্ছি। এই যে বাকি হাতগুলো আমরা হাইড্রোজেন দ্বারা কি করছি, ফিল আপ করে দিচ্ছি। তাহলে যে যৌগটা আমরা পাচ্ছি এই যৌগের নামই হচ্ছে 1 2 3 4 টেট্রাক্লোরো হেপটেন। এইবার যদি আমরা একটু আসি, অ্যালকেনকে এখন বানাইতে বলছে ভাই, প্রথমে বানাইতে বলছে কার্বন ডাই অক্সাইড থেকে। তাহলে কার্বন ডাই অক্সাইডের সাথে আমি যদি হাইড্রোজেনকে অ্যাড করি তাহলেই কিন্তু ভাই যেটা হবে সেটা হচ্ছে যে দেখো কার্বন ডাই অক্সাইড আছে না, তুমি আমাকে বলো, আমার টেকনিকটা একটু যদি বলার চেষ্টা করি, এটা কার্বন ডাই অক্সাইড, এখানে আমার আছে হচ্ছে হাইড্রোজেন, আমি বানাইতে চাচ্ছি কার্বন হাইড্রোজেন 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 হাইড্রোজেন, এবং অক্সিজেন গুলো কই যাবে, এই অক্সিজেন গুলো যাতে পানি আকারে চলে যায়। ঠিক আছে, তাহলে কয়টা অক্সিজেন ভাই, একটা, দুইটা অক্সিজেন, তাহলে দুইটা অক্সিজেন দিয়ে কয়টা পানি বানাবো, দুইটা পানি আমি বানাতে চাচ্ছি। কয়টা পানি বানাতে চাচ্ছি, দুইটা। তাহলে এখন তুমি আমাকে বলো এখানে টোটাল হাইড্রোজেন লাগছে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা হাইড্রোজেন লাগছে মিথেনের জন্য। আর এইখানে কয়টা হাইড্রোজেন লাগছে ভাইয়া, চারটা হাইড্রোজেন। কেন, 2 আর 2 গুণ করলে 4 আসে। তাহলে টোটাল হাইড্রোজেন লাগছে কয়টা, 4 যোগ 4, 8টা হাইড্রোজেন আমার টোটাল লাগছে। তাহলে 8টা হাইড্রোজেন পাওয়ার উপায় কি, আমি যদি এখানে একটা 4H2 দিয়ে দিই, 4H2 দিয়ে দিই, তাহলে আমাদের 4টা হাইড্রোজেন কোথায় যাবে, মিথেনে, আর 4টা অক্সিজেন পানিতে, 4টা হাইড্রোজেন পানিতে। তাহলে কি তৈরি করবে, CH4 প্লাস 2H2 এইটা তৈরি করবে। কিন্তু ভাই হাইড্রোজেন কি এমনি এমনি যুক্ত হবে, কখনোই না। হাইড্রোজেন যুক্ত করতে হইলেই, হাইড্রোজেন যুক্ত করতে হলে অবশ্যই তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, নিকেল প্রভাবক দিতে হবে। নিকেলের কাজ হচ্ছে হাইড্রোজেনকে যুক্ত করে দেওয়া। এবং কত ডিগ্রি সেলসিয়াস তাপ দিতে হবে, 250 ডিগ্রি সেলসিয়াস, 250 ডিগ্রি সেলসিয়াস তাপ দিতে হবে। তাহলে এই কার্বন ডাইঅক্সাইডটা কিসে পরিণত হবে, মিথেনে পরিণত হচ্ছে। কিসে পরিণত হচ্ছে, মিথেনে পরিণত হচ্ছে। এবং কার্বন ডাইঅক্সাইড থেকে কিন্তু অনলি মিথেনকেই পসিবল, আর কাউকে পসিবল না, আর কোনো অ্যালকেনকে পসিবল না। কেন, কার্বনই একটা, তাহলে আর পসিবল হবে কিভাবে। এরপরের যে বিক্রিয়াটা আছে খুবই ফেমাস একটা বিক্রিয়া এবং ভবিষ্যতে প্রচুর পরিমাণে কাজে লাগে, এটা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তাহলে ডিকার্বক্সিলেশনটা কি যদি একটু বোঝার চেষ্টা করি, যে আমি বললাম CH3 CH2 COOH, ওর সঙ্গে আমরা কি যোগ করব ভাই, সোডা লাইম যোগ করব, ওর সঙ্গে হচ্ছে আমরা সোডা লাইম যোগ করব। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে ভাই সোডা লাইম কি, এটা আবার কি জিনিস। সোডা মানে হচ্ছে ভাই এই সোডিয়াম হাইড্রোক্সাইডকে আমরা বলি হচ্ছে সোডা, আর লাইম কথাটার মানে হচ্ছে চুন। এই ক্যালসিয়াম অক্সাইডের নাম হচ্ছে লাইম, এই জন্য একসাথে নাম হচ্ছে সোডা লাইম, সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড। এইটা মনে রাখার জন্য আমাদের উদ্ভাসে একটা বিখ্যাত ভাইয়া আছেন, নাম হচ্ছে রূপম ভাইয়া, উনি একটা টেকনিক বের করছিল যে ভাই বিক্রিয়াটা কি তৈরি হবে একটু বলেন। বিক্রিয়ায় যেটা তৈরি হবে সেটার জন্য সে বলছিল এই সূত্রটা মনে রাখতে, কোনায় নাও। ঠিক আছে, কোথায় নাও ভাই, দেখো তো, কোনায় নাও। আমি কিন্তু বিক্রিয়াটা লেখার সময় একটা ইচ্ছা করে একটা ভুল কাজ করে ফেলছি। ভুল কাজটা কি, যেটা তাতে আমরা বুঝতে পারি, দেখো ভাইয়া তোমাকে বানাইতে হবে হচ্ছে কোনা, কোনা, কিন্তু তুমি বানাইছো কি, কোহ বানাই ফেলছো, তাই না। তুমি বানাইছোটা কি ব্যবহার, তো কোহ বানাইছো। কোহ বানাইতে তো তোমাকে বলেনি, তোমাকে বলছে কি কোনায় বানাই দাও, তাই না। তাহলে এই হাইড্রোজেনটা কিন্তু এখানে বসবে না, এখানে বসবে হচ্ছে কোনা, কোনা। ঠিক আছে, এই COONA একটা লবণ, এই CH3 CH2 COONA এটা কি, এটা হচ্ছে একটা লবণ।
এই লবণের সাথে কি করতে হবে, সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করতে হবে, যেটাকে ভাইয়া বলতেছে নাও, কোনায় নাও, ঠিক আছে, কোনায় নাও। বিক্রিয়াটা হবে কি জানো, বিক্রিয়াটা হবে হচ্ছে, আমরা যদি একটু দেখার চেষ্টা করি, বিক্রিয়াটা হবে হচ্ছে এই যে আমাদের সোডিয়াম আর অক্সিজেন, এই অংশটা যুক্ত হবে কার সাথে, এই সি ডাবল ও এন এর সঙ্গে। কার সাথে যুক্ত হবে, সি ডাবল ও এন এর সঙ্গে যুক্ত হবে। কি তৈরি করবে, Na2CO3, এইটা তৈরি করবে। কি তৈরি করবে, এখানে সোডিয়াম কয়টা, দুইটা, তাহলে দুইটা সোডিয়ামের জন্য Na2, একটা কার্বন, আর অক্সিজেন কয়টা, একটা, দুইটা, তিনটা, এই জন্য তৈরি করলো সোডিয়াম কার্বনেট। এইবার এখানে কে বাকি থাকে, এখানে বাকি থাকে হচ্ছে এই অংশটা, তাই তো, CH3CH2, এই অংশটা বাদ থাকে। আর এখানে কে বাদ থাকে, এখানে বাদ থাকে হচ্ছে একটা হাইড্রোজেন। কে বাদ থাকে বলতো, একটা হাইড্রোজেনকে আমরা দেখতে পারতেছি, হাইড্রোজেন কি হচ্ছে, বাদ থাকছে। এরা দুইজন এখন যোগ হবে, যোগ হয়ে কি তৈরি করবে, CH3CH3, এই জিনিসটা তৈরি করবে। কি তৈরি করবে, CH3CH3 তৈরি করবে। তাহলে তুমি চিন্তা করে দেখো ভাইয়া, একটু আমাকে বলো, আগে এই লবণটাতে কার্বন কয়টা ছিল, একটা, দুইটা, তিনটা কার্বন ছিল, তাই না, লবণে কার্বন কয়টা ছিল, তিনটা কার্বন। এখন আমাকে বলো, এই যৌগটায় কার্বন কয়টা হয়ে গেছে, দুইটা কার্বন। তাহলে কার্বন কি কমে গেছে না, কার্বন কি হয়ে গেছে ভাই আমাদের, কমে গেছে, তিনটার থেকে কি হয়ে গেছে, দুইটা হয়ে গেছে। এখন তুমি চিন্তা করে দেখো, সি ডাবল ও, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে কার্বক্সিল মূলক। এটাকে আমরা কি বলি বলতো ভাই, কার্বক্সিল মূলক, ঠিক আছে। তাহলে তুমি চিন্তা করে দেখো, আমার এই যৌগটা থেকে, এই লবণটা থেকে যখন আমাদের ইথেন হইছে, তখন আমাদের দেখো এই অংশটা কিন্তু আসলে নাই, তাই না, এই সি ডাবল ও তার সাথে এনে এই অংশটা কিন্তু হাওয়া হয়ে গেছে। এই কারণে আমরা এটাকে বলছি ডি। ডি মানে কি, ডি মানে হচ্ছে ডিক্রিজ। ডিক্রিজ মানে কি, কমে যাওয়া। কি কমে গেছে, কার্বক্সিল মূলকটা কমে গেছে। এই সি ডাবল ও, এর নাম কি, কার্বক্সিল মূলক। তাহলে কার্বক্সিল মূলক কমে গেছে, এই জন্য এটাকে আমরা বলতেছি ডিকার্বক্সিলেশন। আমরা সিম্পল কথায় যেটা মনে রাখতে পারি, যে কার্বন কমে গেছে কয়টা, একটা কার্বন। কয়টা কার্বন কমে গেছে আমাদের, একটা কার্বন কমে গেছে। এই জন্য এই বিক্রিয়াটার নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। কি বিক্রিয়া, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। কিন্তু আসলে কি কমে গেছে, সি ডাবল ও বা কার্বক্সিল মূলক কমে গেছে। আমরা শর্টকাটে বলতে পারি একটা কার্বন কি হয়েছে ভাই, কমে গেছে। আচ্ছা, অ্যালকিন আর অ্যালকাইন থেকেও কিন্তু আমরা চাইলে কি বানাইতে পারি বলতে, অ্যালকেন বানাতে পারি। কি রকম, CH2 দ্বিবন্ধন CH2, ওর সঙ্গে যদি আমরা হাইড্রোজেনের বিক্রিয়া দেই, যখন আমাদের নিকেল প্রভাবক, একটু আগে বলছিলাম হাইড্রোজেন যুক্ত করতে হলে কাকে লাগে, নিকেলকে লাগে। তাপমাত্রা হচ্ছে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। তাহলে যেটা হবে, অ্যালকিনের এই যে উপরে যে দ্বিবন্ধনটা আছে না ভাই, এই দ্বিবন্ধনটা এখান থেকে ভেঙে যাবে এবং কি তৈরি করবে, আমাদের দুইটা কার্বনের হাত কি হয়ে যাচ্ছে, ফাঁকা হয়ে যাচ্ছে। এই দুইটা হাইড্রোজেন কি করবে, এই ফাঁকা দুইটা হাতে বসে যাবে। তার মানে আমাদের কি হচ্ছে, এই দ্বিবন্ধনটা ভেঙে যাচ্ছে, ওর একটা হাত ফাঁকা হচ্ছে, ওর একটা হাত ফাঁকা হচ্ছে। এই দুইটা হাইড্রোজেন তখন কি করছে, এই দুটো জায়গায় বসে যাচ্ছে, এই দুটো জায়গায় কি হচ্ছে, বসে যাচ্ছে। একইভাবে আমি যদি বলি, আমাদের একটা অ্যালকাইন ছিল, তার সাথে যখন আমরা হাইড্রোজেনের বিক্রিয়া করছি, কিন্তু ভাই এখন তুমি আমাকে একটা লজিক দিয়ে চিন্তা করো, একটা কমন সেন্স চিন্তা করো, আমি চাচ্ছি উপরের বন্ধনটাও ভাঙবে, নিচের বন্ধনটাও ভাঙবে। তার মানে হাইড্রোজেন কার্বন আমার এই রকম একটা যৌগ হচ্ছে তৈরি হবে, এই রকম একটা যৌগ হচ্ছে আমাদের কি হবে, তৈরি হবে। এখন আমাকে একটু বলো, এখন আমাকে একটু বলো যে আমার এই উপরের দ্বিবন্ধন আর নিচের ত্রিবন্ধনটা, এটা ভেঙতে হবে, কিন্তু মাঝখানের একক বন্ধনটা কিন্তু থাকবে, মাঝখানের একক বন্ধনটা কিন্তু আছে এখনো। তাহলে এইবার বলো, আমার এইখানে হাইড্রোজেন কয়টা লাগলো, একটা, দুইটা, তিনটা, চারটা হাইড্রোজেন লাগলো, তাই তো। দুইটা বন্ধন ভেঙে আমার কয়টা হাইড্রোজেন লাগলো বলো তো,
4টা হাইড্রোজেন লাগলো। দ্যাটস ওয়াই আমাদেরকে কি করতে হবে, এখানে একটা 2 দিতে হবে। কেন? এই 2 মানে হচ্ছে কয়টা হাইড্রোজেন, 4টা হাইড্রোজেন, এবং 4টা হাইড্রোজেন এই 2টা বন্ধনের জায়গায় কি হচ্ছে, যুক্ত হচ্ছে। তাহলে এই জায়গায় তো আমার প্রভাবক কি লাগবে ভাই, নিকেল প্রভাবক লাগবে। কাকে লাগবে, নিকেল প্রভাবক লাগবে। তাপমাত্রা কত, 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। 180 থেকে কি 200 ডিগ্রি সেলসিয়াস। তার মানে অ্যালকিন থেকেও কি পসিবল, অ্যালকেন পসিবল, অ্যালকাইন থেকেও কি পসিবল, অ্যালকেন পসিবল, তাই তো? অ্যালকাইন থেকেও অ্যালকেন পসিবল, অ্যালকিন থেকেও কি অ্যালকেন পসিবল। এইবার যদি আমরা একটু আসি, কতগুলো বোর্ড প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, খুবই ইম্পর্টেন্ট। CH3COO Na আর সোডিয়াম হাইড্রোক্সাইড, তার মানে কি দেওয়া আছে, সোডাও দেওয়া আছে, আবার কি দেওয়া আছে, লাইমও দেওয়া আছে। এবং আমাদেরকে বলতেছে বিক্রিয়াটা কিভাবে হইলো, এই COO Na এই নাওয়ের সাথে, কোনায়, তাই তো? এটা কি কোনায়, আর এটা কি নাও। তাহলে এই কোনায় নাও ভদ্রলোক কি হচ্ছে, একসাথে যুক্ত হয়ে যাচ্ছে। কি তৈরি করতেছে, সোডিয়াম কার্বনেট। আর কি তৈরি করতেছে, মিথেন তৈরি করতেছে। তাহলে এই বিক্রিয়াটার নাম কি, একটু আগেই পড়ে আসছি যে COO। এই অংশটা কি হচ্ছে, এই অংশটা কমে যাচ্ছে, তাই না? এই অংশটা কি হচ্ছে, আমাদের কমে যাচ্ছে। এই অংশটার নাম কি, কার্বক্সিল। এই অংশটার নাম কি, কার্বক্সিল। তাহলে কি কমে যাচ্ছে, কার্বক্সিল কমে যাচ্ছে। কমে যাওয়া ইংলিশ কি ভাই, ডিক্রিজ। ডিক্রিজ থেকে কি আসতেছে, ডি কথাটা আসতেছে। এই জন্য নামটা হচ্ছে ডি কার্বক্সিলেশন, ডি কার্বক্সিলেশন। এইবার বলতেছে এ যৌগটি, এটা কি ধরনের যৌগ ভাই, আমরা যদি একটু দেখার চেষ্টা করি, সোডিয়াম কার্বনেট। ওর একটা বাংলা নাম হচ্ছে সোডা অ্যাশ। ওর একটা বাংলা নাম হচ্ছে কি, সোডা অ্যাশ, বা ওকে আমরা বলি হচ্ছে কাপড় কাঁচা সোডা, কাপড় কাঁচা সোডা। ঠিক আছে, অনেকে দেখবে সোডা দিয়ে কাপড় ধোয়, সেই সোডাটার নাম হচ্ছে কি, সোডা অ্যাশ নামে পরিচিত। ক্ষারীয় প্রকৃতির, হ্যাঁ ঠিক আছে। কিভাবে প্রমাণ পাইলাম, HCl এর সাথে বিক্রিয়া দিলে, HCl এর সাথে বিক্রিয়া দিলে সোডিয়ামটা চলে যাচ্ছে কার সাথে, ক্লোরিনের সাথে। সোডিয়াম ক্লোরাইড একটা লবণ। আবার হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, কি তৈরি করবে, পানি তৈরি করবে। আর কার্বনেট থাকলে কি তৈরি হবে, কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হবে। তাহলে লঘু অ্যাসিড, এই যে HCl, ওর যদি পানির পরিমাণ কম হয়, যদি পানির পরিমাণটা কম হয়, পানির পরিমাণ যদি কম হয়, সেটাকে আমরা বলি গাঢ় অ্যাসিড। সেটাকে আমরা কি বলি, গাঢ় অ্যাসিড। কিন্তু ভাইয়া যদি তুমি দেখো যে আমার পানির পরিমাণটা বেশি, পানির পরিমাণ বেশি, তাহলে সেটাকে আমরা বলতেছি হচ্ছে কি বলতো, লঘু অ্যাসিড। লঘু অ্যাসিড মানে হচ্ছে পানির পরিমাণ বেশি। সো HCl এ যদি লঘু অ্যাসিডও হয় তাও বিক্রিয়া হবে, গাঢ় অ্যাসিড হইলেও কি হবে, বিক্রিয়াটা হবে। তাহলে লঘু অ্যাসিডের সাথে বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে, ঠিক আছে, সমস্যা নাই। তার মানে ও যদি অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, তাহলে ও যদিও ক্ষার না, কিন্তু প্রকৃতিটা কেমন, ও কিসের মতো আচরণ করতেছে, ক্ষারের মতো আচরণ করতেছে, তাই না? ওর প্রকৃতিটা কিসের মতো, ক্ষারের মতো। দ্যাটস অ্যান্সারটা কি হবে, ক্ষারীয় প্রকৃতির। ঠিক আছে, সোডা অ্যাশ নামে পরিচিত, লঘু অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা, 1 2 and 3। এইবার যদি আসি আবারও ডিকার্বক্সিলেশনের একটা প্রশ্ন। RCOO সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়ায় COO কার সাথে চলে গেছে, NaO এর সাথে চলে গেছে। তাহলে কি তৈরি করতেছে, Na2CO3 তৈরি করতেছে। তাহলে এখানে কে থাকে, একটা হাইড্রোজেন থাকে, একটা আর থাকে। আর এর সাথে তাহলে কে যুক্ত হবে, এটা হচ্ছে আমাদের RH, এটাকে RH। তাহলে আর এর জায়গায় আমাদেরকে বলতিছে C2H5 বসায় দাও। তাহলে C2H5, তার সাথে একটা হাইড্রোজেন, এটাকে আমরা লিখতে পারি C2H6। হ্যাঁ, এটা কিন্তু বন্ধন ভাই, এটা কিন্তু বন্ধন, বিয়োগ চিহ্ন না, এটা হচ্ছে কি বন্ধন। তাহলে আমাদের যৌগটা কি, C2H6। আগে আমাদের কি ছিল, C2H5, তার সাথে জাস্ট খালি কি হাইড্রোজেনটা অ্যাড হয়েছে। তাহলে এই যৌগটার আণবিক ভর কত হবে, কার্বন আছে কয়টা,
2টা আর হাইড্রোজেন আছে 6টা, তাহলে 12 ইন্টু 2 যোগ 1 ইন্টু 6 সমান সমান হচ্ছে 30। অ্যান্সার কি ভাই? 30 হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপরে যেটা বলছে একটা অ্যাসিডের সোডিয়াম লবণকে সোডা লাইম, তার মানে কি সোডিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে কি ক্যালসিয়াম অক্সাইড উত্তপ্ত করায় প্রোপেন উৎপন্ন হলো। অ্যাসিডটির ইউপ্যাক নাম কি? তার মানে তোমাকে বলতেছে এই যে দেখো ভাই একটু বোঝার চেষ্টা করি, C3H8 প্রোপেন তৈরি হয়েছে আর সোডিয়াম কার্বনেট তৈরি হয়েছে। এটা আসছে কোথা থেকে? এটা আসছে হচ্ছে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড ছিল, কিন্তু দেখো এখানে আমাদের কি জানি, আমাদের এই জায়গায় যদি কার্বন 3টা থাকে, এই জায়গায় যে ভদ্রলোক বসবে তার কার্বন কয়টা হবে? 4টা। কারণ কি 4-এর থেকে 1 বাদ দিলেই আমরা কত পাচ্ছি? 3 পাচ্ছি। তাহলে এই যে দেখো CH3 CH2 CH2 COO, এইটা হচ্ছে আমাদের সেই লবণ। এটা হচ্ছে কি আমাদের সেই লবণ। কয়টা কার্বন আছে লবণটার মধ্যে? 1 2 3 4টা কার্বন আছে। এই 4টা কার্বন যুক্ত এই লবণটাই কি করছে? NO এর সাথে বিক্রিয়া করে আমার এই অংশটা চলে গেছে আর আমাদের তৈরি করছে C3H8 বা প্রোপেন তৈরি করছে। এখন কথা হচ্ছে এই লবণটা ভাই আপনি পাইলেন কোথা থেকে? এই যে CH3 CH2 CH2 COO, এটা পাইছি পানি আর CH3 CH2 COO, এটা তৈরি হয়েছে। এটা একটা লবণ, এটার সাথে যদি পানি থাকে আমরা অবভিয়াসলি যেটা বলতে পারি যেখানে অ্যাসিড আর ক্ষারও থাকবে। তাহলে অ্যাসিডটাকে এই যে সোডিয়ামটার জায়গায় খালি যদি হাইড্রোজেনকে বসায় দেই, সোডিয়ামের জায়গায় খালি যদি হাইড্রোজেনটাকে বসায় দেই, তাহলে আমরা যে অ্যাসিডটা পাচ্ছি সেটা হচ্ছে সেই অ্যাসিড। এ কি করেছে? সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়ার সময় এই সোডিয়ামটা এই হাইড্রোজেনের জায়গাটায় চলে এসেছে। তাহলে আমরা বলতে পারি যে আমাদের এখানে কয়টা অ্যাসিড, অ্যাসিডে কার্বন কয়টা ছিল? 1টা 2টা 3টা 4টা কার্বন ছিল। তাহলে এটা হচ্ছে বিউটানোয়িক অ্যাসিড। অ্যাসিডটার নাম কি? বিউটানোয়িক অ্যাসিড। এইবার আমাকে বলছে একটা সৃজনশীল প্রশ্ন, এ বি সি যথাক্রমে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইল যৌগ যাদের আণবিক ভর যথাক্রমে 44 28 26। তাহলে এ যৌগটার ভর হচ্ছে কত? এই যৌগটার ভর হচ্ছে 44 এবং বলে দিছে ও একটা অ্যালকেন। তুমি একটু চিন্তা করো তো ভাই, একটা কার্বন 2টা কার্বন 3টা কার্বন, আমি যদি এখানে হাইড্রোজেন দেই, আমি যদি এখানে হাইড্রোজেন দেই, তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এইটা হয়ে যাচ্ছে কি আমাদের একটা অ্যালকেন, তাই তো? প্রশ্ন হচ্ছে ভাই অ্যালকেনটায় কার্বন কয়টা? 1টা 2টা 3টা কার্বন। তাহলে এখন তুমি চিন্তা করো, একটা কার্বনের ভর 12, 3টা কার্বনের ভর 36, হাইড্রোজেন আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8টা হাইড্রোজেন, 1 ইন্টু 8। তাহলে 36 যোগ 8 সমান সমান 44। কি এটার সাথে মিলে গেছে? তার মানে আমরা শিওর এই যৌগটা আর কেউ না, C3H8 আমাদেরকে প্রোপেন। এই যৌগটা কে বলতো? প্রোপেন। এই যৌগটা হচ্ছে প্রোপেন। এখন বলছে এই যৌগটি ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা যাবে কি? হ্যাঁ অবশ্যই যাবে। হ্যাঁ অবশ্যই যাবে। কিরকম? CH3 CH2 CH2 COO, এখানে কার্বন কয়টা? 1টা 2টা 3টা 4টা কার্বন। কয়টা ভাই এখানে? 4টা কার্বন। তাহলে এই যৌগটার সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করাই এবং এখানে কি ক্যালসিয়াম অক্সাইড রাখি, জিনিসটার নাম কি একটু আগেই বললাম? সোডা লাইম, তাই না? এই যৌগটার নাম কি? সোডা লাইম। এই সোডা লাইম যদি আমরা দেই তাহলে আমরা যেটা দেখতে পারি, এই যে NaOটা এই COO এর সাথে কি হচ্ছে? যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে আমাদের তৈরি করতেছে কি? Na2CO3। আর এই হাইড্রোজেনটা তখন কোথায় চলে যাচ্ছে? এই জায়গাটায় চলে যাচ্ছে। তাহলে আমাদের তৈরি করতেছে CH3 CH2 CH3, প্রোপেন তৈরি হয়ে যাচ্ছে।
তার মানে অবশ্যই ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে এই যৌগটা তৈরি করা সম্ভব। অনেকে বলবে ভাই আপনি এই লবণটা কোথায় পাচ্ছেন, তাদের জন্য বলবো যে ভাই তুমি যদি বিউটানোইক অ্যাসিডকে নাও, তুমি যদি বিউটানোইক অ্যাসিডকে নাও এবং তার সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করো, তাহলে তুমি পাবে CH3 CH2 CH2 COO আর হচ্ছে পানি। এই জিনিসটাকে তখন আমরা কি করব, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাহায্যে বিক্রিয়া করালেই আমরা প্রোপেন জিনিসটা পেয়ে যাব। আমরা কি পেয়ে যাব ভাই, প্রোপেন জিনিসটা পেয়ে যাব। তাহলে এইবার যদি আমরা আসি যে ভাই অ্যালকেনের রাসায়নিক বিক্রিয়া, অ্যালকেন কিন্তু ভাই শুধুমাত্র কয়েকটা বিক্রিয়ায় দেয়, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া, ঠিক আছে। অ্যালকেন শুধুমাত্র প্রতিস্থাপন এবং দহন এই বিক্রিয়াগুলোই খুব ভালো করে দেয়, ঠিক আছে। প্রতিস্থাপন প্লাস দহন এই বিক্রিয়াগুলোই কি করে, শুধুমাত্র ভালো করে দিতে পারে। তাহলে তুমি চিন্তা করে দেখো, আমি যদি বলি যে আমার এই জায়গায় CH4 একটা মিথেন ছিল, এর সঙ্গে আমরা কি করছি, ক্লোরিনের বিক্রিয়া দিচ্ছি, Cl2 ক্লোরিনের বিক্রিয়া দিচ্ছি। এখানে আমাদের কি আছে ভাই, অতি বেগুনি রশ্মি, ইউভি আলট্রা ভায়োলেট রে, বা হচ্ছে কি অতি বেগুনি রশ্মি, অতি বেগুনি রশ্মি, এটা যদি আমরা দিই তাহলে কি হবে ভাই, তাহলে যেটা হবে যে আমাদের এই যে দুইটা ক্লোরিন, এই দুইটা ক্লোরিনের মাঝখানে বন্ধনটা ভেঙে যাবে। একটা ক্লোরিন কি করবে, এই হাইড্রোজেনটাকে প্রতিস্থাপন করবে। এখন ওই হাইড্রোজেনটা কই যাবে, ওই হাইড্রোজেনটা তখন এই ক্লোরিনটার সাথে যুক্ত হবে। এই ক্লোরিনটা চলে গেল কোথায়, এই হাইড্রোজেনের জায়গায়, আর এই হাইড্রোজেনটা যখন যুক্ত হবে কোথায়, এই ক্লোরিনের সাথে, এই Cl তৈরি করবে আর হচ্ছে আমাদের CH3Cl এটা তৈরি করবে। কিন্তু ভাই বিক্রিয়া যদি একবার শুরু হয়ে যায়, তুমি মোটেও বিক্রিয়াটাকে থামাতে পারবে না। ও অটোমেটিক, অটোমেটিক হচ্ছে আবার কি করবে, ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে। এবং এইবারও কি হবে, এইবার যেটা হবে, এই যে ক্লোরিন ক্লোরিন বন্ধন ভেঙে যাচ্ছে, এই ক্লোরিনটা এখন কি করবে বলতো, এই হাইড্রোজেনটাকে প্রতিস্থাপন করবে। এই হাইড্রোজেনটা এখন কি করবে, এই যে পাশের ক্লোরিনের সাথে যুক্ত হবে, HCl তৈরি করবে, হাইড্রোজেন কার্বন ক্লোরিন, ক্লোরিন হাইড্রোজেন এটা তৈরি করলো। এরপরে যতক্ষণ না হাইড্রোজেন শেষ হচ্ছে, যতক্ষণ না হাইড্রোজেন শেষ হচ্ছে ততক্ষণ আবার বিক্রিয়া হবে। এই ক্লোরিনটা এখন কি করবে, এই হাইড্রোজেনটার সাথে যুক্ত হবে, আর এই হাইড্রোজেনটা কি করবে, এখন এই ক্লোরিনটার সাথে যুক্ত হবে। আবার এই Cl, আবার হচ্ছে কার্বন ক্লোরিন ক্লোরিন ক্লোরিন, এখানে হাইড্রোজেন। এরপরে ফাইনালি কি হবে, ফাইনালি আমরা যেটা দেখতে পাবো, এই হাইড্রোজেনটাকেও এখন কি করবে, অন্য কোনো ক্লোরিন নিজেদের মধ্যে নেওয়ার চেষ্টা করবে। এই ক্লোরিনটা এখন এই হাইড্রোজেনটাকে নিয়ে যাবে, এই হাইড্রোজেনটা এখন এই ক্লোরিনের সাথে যুক্ত হবে। এই Cl প্লাস কার্বন, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন। তাহলে আমাদের কি তৈরি হচ্ছে ভাই, এই জায়গাটা তৈরি হচ্ছে CCl4 কার্বন টেট্রাক্লোরাইড, কার্বন টেট্রাক্লোরাইড। এই যৌগটা কিসে ব্যবহৃত হয়, এইটা হচ্ছে জৈব দ্রাবক। ধরো যারা পানিতে দ্রবীভূত হয় না, তাদেরকে ব্যবহার করার জন্য এই CCl4টাকে কি করা হয়, ইউজ করা হয়, জৈব দ্রাবক। ভাই CHCl3 এইটা কি ভাই, ক্লোরোফর্ম, আশা করি সবাই নাম শুনছি তাই না, অজ্ঞান করার কাজে কি হয়, মানে ব্যবহৃত হয়। এইবার CH2Cl2 ভাই এইটা কি কাজে লাগে, CH2Cl2 হচ্ছে ভাই তোমার হচ্ছে যখন দেখবা পানি দিয়ে কোনো কিছু ধুইতে পারতিস না, তখন সেটাকে আমরা বলি ড্রাই ওয়াশ। এই ড্রাই ওয়াশের কাজে কি লাগে, এই CH2Cl2টা কাজে লাগে। আর CH3Cl এটা হচ্ছে ভাই ওষুধ শিল্পে কাজে লাগে, বিভিন্ন বিক্রিয়াতে এই জিনিসটা প্রচুর পরিমাণে কাজে হচ্ছে আমাদের লাগে, ঠিক আছে। তো আমরা যেটা বলতে পারি খুবই কিন্তু কাজের একটা বিক্রিয়া, তাই না, যাই তৈরি করতেছে প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের কি বাস্তব জীবনে কাজে লাগছে। এইটাই হচ্ছে আমাদের ক্লোরিনের সাথে
প্রতিস্থাপন বিক্রিয়া। এইবার যদি আমরা আসি যে ভাই অক্সিজেনের সাথে দহন বিক্রিয়া, তাহলে ভাই আমাদের যে কোনো হাইড্রোকার্বনকে তুমি যদি অক্সিজেনের সাথে পুরাও, ও তৈরি করবে কার্বন ডাইঅক্সাইড আর জলীয় বাষ্প। কি তৈরি করবে? কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করবে আর হচ্ছে জলীয় বাষ্প তৈরি করবে। এখানে যদি মিথেন না নিয়ে আমি যদি অন্য কোনো হাইড্রোকার্বনকে নিতাম, C2H6 প্লাস O2, ও কিন্তু সেম কাজ করত। কি তৈরি করতো? কার্বন ডাইঅক্সাইড আর জলীয় বাষ্প তৈরি করত। তাহলে যে কোনো হাইড্রোকার্বনকে পুরালেই আমরা পাই কার্বন ডাইঅক্সাইড আর জলীয় বাষ্প, এই জিনিসটা আমরা পাচ্ছি। এরপরে তাহলে চলো, আমাদের খুব সুন্দর একটা প্রশ্ন করছে, যেটা হচ্ছে এই গত বছর রাজশাহী বোর্ডে এসেছিল, যে কোন তথ্যটি সঠিক, ইথেন নাকি এটা কি C2H4, এটা হচ্ছে ইথিন, তাই তো? ইথিন অপেক্ষা ইথেন অধিক সক্রিয়। ব্যাপারটা হচ্ছে মোটেও না ভাই, ঠিক আছে। ইথিনে কি থাকে? কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে। এই দ্বিবন্ধনটা ভাঙা সহজ, ঠিক আছে ভাই। এই দ্বিবন্ধনটা কি? ভাঙাটা সহজ। তাহলে দ্বিবন্ধন যেহেতু ভাঙা সহজ, তুমি খুব ইজিলি কি করতে পারছো? ওকে ভেঙে আলাদা করতে পারছো। কিন্তু কার্বন কার্বন একক বন্ধন ভাঙা কিন্তু খুব কঠিন। কার্বন কার্বন একক বন্ধন ভাঙাটা কিন্তু খুব কঠিন, যার কারণে আমরা প্রথমটা বলতে পারি যেটা প্রথমটা ভুল। এরপর বলছি ইথানল একটি হাইড্রোকার্বন, CH3CH2OH, এখানে একটা অক্সিজেন আছে, অক্সিজেন থাকলে এটা হাইড্রোকার্বন হইতে পারে না। এইবার বলছে CH4 ক্ষারকের সাথে বিক্রিয়া করে, সম্ভবই না। CH4 কোনো দিন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে না, সম্ভবই না। তাহলে কোনটা সম্ভব? এই যে পলিপ্রোপিনকে রিসাইকেল করা যায়। পলিপ্রোপিন কি জিনিস ভাই? পলিপ্রোপিনটা হচ্ছে, আমরা যখন পলিমার দেখব তখন দেখবো যে এই যৌগটা হচ্ছে অনেকটা এইরকম যৌগ, ঠিক আছে। যে আমাদের পলিপ্রোপিন যৌগটা কেমন? পলিপ্রোপিন যৌগটা হচ্ছে অনেকটা হচ্ছে যে এইরকম একটা যৌগ, আমি দেখাই। এইরকম একটা যৌগকে আমরা বলি হচ্ছে পলিপ্রোপিন, ঠিক আছে। এইরকম একটা যৌগ হচ্ছে আমাদের কি এই জায়গাটায় পলিপ্রোপিন, ঠিক আছে। এইরকম হচ্ছে হাজারটা, মানে আমি তোমাকে একটা কাজ করে সুন্দর একটা বিক্রিয়া করে যৌগটা তৈরি করে দেখাই যে পলিপ্রোপিন জিনিসটা কি। এই যে দেখো, এইটা হচ্ছে আমাদের প্রোপিন, তাই না? CH3CH দ্বিবন্ধন CH2, এটা কি? এটা হচ্ছে প্রোপিন। এটা কি? এটা হচ্ছে প্রোপিন। এই প্রোপিনকে তুমি যদি যুক্ত করতেই থাকো করতেই থাকো, তাহলে যেটা হবে, এই যে কার্বন, এই যে হাইড্রোজেন, হ্যাঁ কার্বন, এই যে হাইড্রোজেন, আর এখানে কি আছে CH2, এদের হাতটা কি হয়ে যাবে? ফাঁকা হয়ে যাবে। আর এখানে CH3টা দর্শকের মতো বসে থাকবে। এই CH3টা উপরে দর্শকের মতো বসে থাকবে। এই যে দ্বিবন্ধন যেটা আছে, এটা হচ্ছে কি হবে? আমাদের ভেঙে যাবে। ভেঙে এই পাশে আলাদা হয়ে যাবে, এই পাশে কি হবে? আলাদা হয়ে যাবে। আবারও কথাটা বলি, CH3CH দ্বিবন্ধন CH3CH, CH3CH দ্বিবন্ধন CH2, একে আমরা কি করছি ভাই? একে আমরা বলছি প্রোপিন। এখন যদি অনেকগুলা প্রোপিনকে যুক্ত করি, তাহলে সেটাকে আমরা বলি পলিপ্রোপিন। কিরকম, কিভাবে যুক্ত করবেন? এই যে দ্বিবন্ধন যেটা দেখতেছি, এই দ্বিবন্ধনটাকে ভেঙে ফেলবো। দ্বিবন্ধন যদি ভাঙে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে এই যে আমাদের এই রকম একটা যৌগ, ঠিক আছে, লম্বা করে জিনিসটা চলতেই থাকবে চলতেই থাকবে। মানে কার্বন, এখানে ধরো যে একটা CH2, আবার এখানে একটা কার্বন, এখানে একটা CH2, আবার এখানে একটা কার্বন, এইভাবে চলতিছে। এখানে কার্বন CH2, কার্বন। প্রশ্ন হচ্ছে ভাই কার্বনের মাথার উপর কি? CH3, নিচে হাইড্রোজেন। কার্বনের মাথার উপর কি? CH3, নিচে হাইড্রোজেন। কার্বনের মাথার উপর কি? CH3, নিচে হাইড্রোজেন। CH3, নিচে হাইড্রোজেন। এইভাবে করে হচ্ছে জিনিসটা যাইতেই থাকবে, বুঝছো তো? এটাকে আমরা বলি হচ্ছে পলিপ্রোপিন। এটাকে রিসাইকেল করা যায় এবং সেইটারই ছবি আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই যে দেখো, আমরা যেটা করতেছি, যে আমাদের একদম লাস্টে দেখো আমরা যেটা করতেছি সেটা হচ্ছে আমাদের এই যে ব্যাগগুলো, এই ব্যাগগুলো হচ্ছে আমরা কি করছি? বানাচ্ছি। দেখো এখানে একটা লেখা আছে পিপি। পিপি মানে হচ্ছে পলিপ্রোপিন।
এই পিপি কথাটার মানে হচ্ছে কি ভাই বলতো, পলিপ্রোপিন। এটাকে বিভিন্ন ভাবে পরিষ্কার নিরিষ্কার করে আমাদের বর্তমানে ইউএসএ তে কি করা হচ্ছে, এটাকে রিসাইকেল করা যাচ্ছে। এই জন্য অ্যান্সারটা হচ্ছে ডি নাম্বারটা, যে পলিপ্রোপিনকে কি করা যায়, রিসাইকেল করা যায়। এখন তাহলে আমরা আসি যে ভাইয়া অ্যালকেনের অপূর্ণ দহন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেন, ব্যাখ্যা করো। অ্যালকেনের অপূর্ণ দহন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেন, ব্যাখ্যা করো। তাহলে তুমি চিন্তা করো ভাইয়া, আমি যদি তোমাকে বলি CH4 ও যদি 2 মোল অক্সিজেনকে পায়, কত মোল অক্সিজেন, 2 মোল অক্সিজেনকে পায়, তাহলে ও তৈরি করবে কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে জলীয় বাষ্প। কি তৈরি করবে ভাই বলতো, কার্বন ডাইঅক্সাইড আর জলীয় বাষ্প তৈরি করবে। কিন্তু আমি যদি CH4 কে মাত্র বেশি না 3/2 বা 1.5 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করাই, তখনও তৈরি করতেছে কি সেম কার্বন ডাইঅক্সাইড আর জলীয় বাষ্প, এটা তৈরি করতেছে। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড আর জলীয় বাষ্প। কিন্তু এখন আর আমাদের কার্বন ডাই অক্সাইড হবে না, এখন আমাদের হবে হচ্ছে CO, কার্বন মনোক্সাইড। এখন আমাদের আর কার্বন ডাই অক্সাইড হবে না, এখন কি হবে, কার্বন মনো অক্সাইড জিনিসটা তৈরি করবে, CO। এই CO কে আমরা বলি হচ্ছে নীরব ঘাতক। কেন, ও শরীরে রক্তের শরীরের রক্তে অক্সিজেন গ্রহণকে বাধা দেয়। মানে তুমি নিঃশ্বাস নিচ্ছ, নিলাম ভালো কথা, এরপরে আর নিঃশ্বাস নিতে পারবে না। কেন, ও রক্তে যে হিমোগ্লোবিনের সাথে কি করবে, বিক্রিয়া শুরু করবে, এবং হিমোগ্লোবিনের সাথে যখনই বিক্রিয়া করবে শরীর আর তখন অক্সিজেন নিতে পারে না। তাহলে শরীরের রক্তে অক্সিজেন গ্রহণকে বাধা দেয় এবং মানুষ এক সময় মৃত্যুর কোলে ঢলে পড়ে। এইটা হচ্ছে আমাদের নাম হচ্ছে কি, নীরব ঘাতক। এটা কখন তৈরি হয়, যখন আমার অক্সিজেন যতটুকু দরকার তার থেকে কিছুটা কম তৈরি হচ্ছে। এখন কথা হচ্ছে যদি আরো কম থাকে, যদি আমাদের মাত্র 1 মোল অক্সিজেন থাকে, তখন কার্বনটা দহনই হইতে পারে না, খালি কি তৈরি হয়, জলীয় বাষ্প তৈরি হয়, কার্বনটা দহনই হইতে পারতেছে না। এইটাকে আমরা বলতেছি হচ্ছে ওই যে কয়লা বা কালি, দেখবে পাত্রের নিচে কালি জমে। কেন কালি জমে, যখন কার্বন গুলা দহন হইতে পারে না, তখনই ওই পাত্রের নিচে কি জমে, কালি জমে। তাহলে আমরা যেটা বলতে পারি, এই কালিটাও কিন্তু শরীরের জন্য একটা ক্ষতিকর। কারণটা কি, কারণ ও তো দহন হইতে পারতেছে না, এই যে কালিটা তৈরি করতেছে, এই কালির সাথে সাথে দেখা যায় আরো অনেক কি রাসায়নিক পদার্থ তৈরি করে ফেলতেছে। কারণ আমাদের যে হাইড্রোকার্বন গুলা, এগুলো কিন্তু ভাই বাস্তবে বাস্তবে কিন্তু 100% বিশুদ্ধ হয় না। বাস্তবে 100% কি হচ্ছে না, বিশুদ্ধ না। তাহলে 100% যদি বিশুদ্ধ না হয়, তাহলে আমরা বলতে পারি যে ওর যদি একটা অপূর্ণ দহন ঘটে, তাহলে এই যে নীরব ঘাতক কালি এগুলো তৈরি হচ্ছে, যেগুলো স্বাস্থ্যের জন্য কি অনেক বেশি পরিমাণে কি ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য অনেক বেশি পরিমাণে ক্ষতিকর। এই জন্যই বলা হচ্ছে অ্যালকেনের অপূর্ণ দহন স্বাস্থ্যের জন্য প্রচন্ড লেভেলের ক্ষতিকর। এইবার যদি আমরা আসি, আমাদের দুটো প্রশ্ন করেছে ভাইয়া, অকটেনের দহনের ফলে কি উৎপন্ন হয়। অকটেনের সংকেত কি, C8, আর হাইড্রোজেন কয়টা, 18টা। একে অক্সিজেন দিয়ে পুরালে তুমি পাবে কার্বন ডাইঅক্সাইড আর জলীয় বাষ্প। ওর মধ্যে কি কোনো সালফার আছে, তাহলে 3 নাম্বার হবে না, তাহলে 3 যত অপশন আছে সব বাদ। 1 আর 2 হচ্ছে কি কারেক্ট অ্যান্সার, 1 আর 2 কারেক্ট অ্যান্সার। এরপর বলছে যে আমাদের মৃদু সূর্যালোকে মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়ায় চেতনানাশক দ্রব্য মানে ক্লোরোফর্ম কখন তৈরি হচ্ছে। তাহলে তুমি চিন্তা করো, CH4 প্লাস ক্লোরিন, তুমি পেলা CH3Cl প্লাস HCl। এই CH3Cl কে তুমি যদি আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করো, তুমি পাবে CH2Cl2 প্লাস HCl। এই CH2Cl2 এর সঙ্গে যদি ক্লোরিনের বিক্রিয়া করো, তাহলে তুমি পাবে CHCl3 আর HCl। এই যে ভদ্রলোক কার্বন হাইড্রোজেন ক্লোরিন ক্লোরিন ক্লোরিন, এই ভদ্রলোকেরই নাম হচ্ছে কি আমাদের ক্লোরোফর্ম, যেটা কি হিসেবে কাজ করে,
চেতনানাশক হিসেবে কাজ করে। তাহলে আমাদের কতগুলো স্টেপ যাওয়া লাগলো? এটা ছিল স্টেপ 1, এটা ছিল স্টেপ 2, আর এটাও ছিল কি স্টেপ 3। তাহলে অ্যান্সারটা কি? তৃতীয় ধাপে হচ্ছে আমাদের চেতনানাশক ক্লোরোফর্মটা তৈরি হচ্ছে। এইবার আসি, দ্বিবন্ধন দেখা যায় কোথায় কোথায়? অক্সিজেন অণুতে, হ্যাঁ ঠিক আছে, O2 মানেই হচ্ছে অক্সিজেন, দ্বিবন্ধন অক্সিজেন। বিউটেন অণুতে ভুল, বিউটেনে সবসময় কার্বন কার্বন কি থাকছে? একক বন্ধন থাকছে। তাহলে ও বাদে বাকি সব জায়গায় তুমি দ্বিবন্ধন কিন্তু অপশনগুলোতে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তাহলে পরেরটা যদি আসি, ডাইক্লোরোমিথেন, এটাও ভুল। ডাইক্লোরোমিথেন মানে হচ্ছে দুইটা ক্লোরিন, এই যে দুইটা ক্লোরিনকে আমরা বলছি ডাইক্লোরো। আর কার্বনের দুই হাতে কি থাকবে? দুইটা হাইড্রোজেন থাকবে। দ্যাটস ওর মধ্যেও কি নাই? দ্বিবন্ধন নাই। তাহলে খালি 1 নম্বরটাই হচ্ছে কারেক্ট আনসার, যে অক্সিজেন অণুতে আমাদের দ্বিবন্ধন আছে। এইবার আমাদের যে প্রশ্নটা করেছে যে ভাই ইথেন পানিতে দ্রবীভূত হয় না, ব্যাখ্যা করো। পানিতে আমরা যদি দেখি, পানিতে আছে হাইড্রোজেন ডেল্টা প্লাস আর অক্সিজেন 2 ডেল্টা মাইনাস, তাই না? তার মানে কি আছে বলতো? পোলারিটি আছে পানিতে, কি আছে? পোলারিটি আছে। কিন্তু ইথেনের ক্ষেত্রে আমরা যদি দেখি, ইথেনের ক্ষেত্রে আমরা কোনো ধরনের কোনো পোলারিটি দেখতে পাচ্ছি না, পোলারিটি নেই। কেন পোলারিটি নেই? কারণ অক্সিজেন এবং কার্বনের, সরি, অক্সিজেন এবং হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য অনেক বেশি। তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য অনেক বেশি। তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য অনেক বেশি। কিন্তু এই ভদ্রলোকের সাথে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য খুবই কম, ঠিক আছে। অক্সিজেন হাইড্রোজেন তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য অনেক বেশি, কিন্তু কার্বন হাইড্রোজেন তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য খুবই কম। তাহলে পার্থক্য যেহেতু খুবই কম, তাই কার্বনটা অক্সিজেনের মতো ভালো পোলারিটি দেখাতে পারে না, ঠিক আছে। ভালো পোলারিটি এদের মধ্যে নেই, যার কারণে আমরা বলতে পারি ও হচ্ছে একটা অপোলার সমযোজী যৌগ। ওর মধ্যে ডেল্টা প্লাস ডেল্টা মাইনাসটা নাই, এই জন্য হচ্ছে কি অপোলার সমযোজী যৌগ। ও যেহেতু অপোলার সমযোজী যৌগ, আর পানি যেহেতু পোলার সমযোজী যৌগ, এদের মধ্যে ভালো আকর্ষণ তৈরি হয় না। কারণটা কি? আমাদের কেমিস্ট্রিতে একটা কথা আছে, চোরে চোরে প্রস্তুত ভাই, লাইক ডিজলভস লাইক, লাইক ডিজলভস লাইক। তার মানে তুমি যদি পোলার হও, তুমি যদি পোলার হও, তাহলে তুমি পছন্দ করবা পোলার দ্রাবক যেখানে প্লাস মাইনাস আছে। কিন্তু তুমি যদি অপোলার হও, তুমি যদি অপোলার হও, তুমি যদি অপোলার হও, তুমি পছন্দ করবা অপোলার দ্রাবক। তুমি যেমন সেই রকম লোকজনকে তুমি পছন্দ করবা। তোমার মধ্যে প্লাস মাইনাস আছে, তুমি প্লাস মাইনাস আছে এমন কাউকে পছন্দ করবা। যার মধ্যে প্লাস মাইনাস নাই তাকে তোমার পছন্দ হবে না। এটা হচ্ছে কেমিস্ট্রির নিয়ম। এই কারণে পানিতে যেহেতু হাইড্রোজেন ডেল্টা প্লাস অক্সিজেন 2 ডেল্টা মাইনাস আছে, কিন্তু আমরা এই সব ক্ষেত্রে ইথেনের ক্ষেত্রে কোনো ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস খুঁজে পাচ্ছি না। দ্যাটস ওয়াই আমরা বলছি ইথেন পানিতে দ্রবীভূত হয় না। এর মূল কারণটা কি? এই যে পোলারিটি। পানি হচ্ছে কি একটা পোলার সমযোজী যৌগ, কিন্তু ইথেন হচ্ছে কি একটা অপোলার সমযোজী যৌগ। তাহলে এই হচ্ছে আমাদের অ্যালকেন পর্যন্ত টোটাল লেকচার। আশা করি আমরা লেকচারগুলো ভালো করে বুঝতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।